নমস্কার, ট্রাভেলার অলোক। আজ আমরা বেরিয়ে যাব ফেওয়া লেক হয়ে এখান থেকে মুক্তিনাথের পথে। তো বেরোবার পথে আমরা আমাদের যে গাড়িটা নিয়েছিলাম রেন্টেড কদিনের জন্য, সেই গাড়িতে আমরা সবাই উঠে আস্তে আস্তে বেরিয়ে পড়ব। প্রথমে আমাদের ফেওয়া লেক আপনারা আগেও বলেছি যে পোখরাতে এর লাইফ লাইন হচ্ছে ফেওয়া লেক। এই লেকটাকে ঘিরেই সব কিছু গড়ে উঠেছে। এদের মাঝখানে একটা সুন্দর মন্দিরও আছে, সেই মন্দিরটাও আমরা যাব। তাহলে তার আগে আমরা যে দূর থেকে যেটা ঘুরে আসার চেষ্টা করছি, যে আজকে আমাদের যাত্রা শুরু হবে মুক্তিনাথের পথে। তো মুক্তিনাথের যাওয়ার জন্য আমরা কিভাবে যাচ্ছি, এই দেখুন গাড়িতে আমরা 11 জন আছি। আর আমাদের ড্রাইভার সাহেব সত্যি খুব ভালো, ও নেপালটাকে পুরো হাতের তালুর মতন চেনে। এমন কোনো জায়গা নেই যেখানটা ও চেনে না, সব জায়গায় নিয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে আমাদেরকে দর্শন করাচ্ছে আমাদের ড্রাইভার সাহেব রামবাবু। আমরা ওনাকে আদর করে রামজি বল রায়। তো যাই হোক, এই 11 জনের টিম আমরা বেরিয়ে পড়েছি। আনন্দদা আছে, ওপাশে আছে তুহিনের ওয়াইফ সীমা, পিছনের থেকে হাত দেখাচ্ছে অনিমেষ, আর ডোনা আছে, তার পাশে আছে দাদা আমাদের স্বপন বিশ্বাস, আর বৌদি তৃপ্তি বৌদি। নামটা এই কারণে বললাম, নাম না বললে তো বোঝা যাবে না। তার এপাশে আছে আমাদের ভদ্রবাবু, আমাদের সিনিয়র মোস্ট। তার পাশে আছে ভানু বৌদি এবং মৃন্ময়ী মনু। এই আমরা 11 জন বেরিয়ে পড়েছি। এই ফেওয়া লেক দেখতে পাচ্ছেন, অসাধারণ। কিন্তু এখন যেহেতু ওয়েদার ঠিক নেই, সেই জন্য এখানে সব বোটগুলোকে ধারে রাখা আছে। তাই আমরা এখান থেকে এই দর্শন করে বেরিয়ে পড়লাম মুক্তিনাথের পথে। রাস্তা দেখুন কত সুন্দর রাস্তা, অন্তত 50-60 কিলোমিটার রাস্তা নাকি এরকম। মোটামুটি 4 ওয়ে লেন দুদিক দিয়ে রাস্তা যাচ্ছে। আমাদের গাড়ি মোটামুটি 60-70 কিলোমিটার বেগে চলেছে। তো আমরা আজকে চলেছি মুক্তিনাথের পথে, যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে মুক্তিনাথ আমাদের এই ট্যুরের মেন টার্গেট ছিল যে মুক্তিনাথ আমরা পৌঁছবো। তো সেই মুক্তিনাথ যাওয়ার পথে এখান থেকে 156 কিলোমিটার দূরত্ব জংশন থেকে আবার মোটামুটি 20-25 কিলোমিটার রাস্তা মুক্তিনাথ। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, পরিষ্কার, আর চারিদিকটা যেন মনে হচ্ছে পাহাড়ে ঘেরা, তার মাঝখান দিয়ে রাস্তা চিরে বেরিয়ে গেছে। তো এত সুন্দর রাস্তা আমরা সত্যি কি বলবো, না আসলে এখানে বুঝতে পারতাম না। যে আগে শুনেছি আমার বন্ধুর কাছে যে মুক্তিনাথ যাওয়াটা খুব টাফ ছিল। সেই সময় বেনি পর্যন্ত গাড়ি চলতো, তারপরে সেখান থেকে হেঁটে মুক্তিনাথ যেতে হতো। তো সেই সব আমরা যখন বেরিয়ে পড়লাম তখন দেখছি যে না, 2024 সালের এসে, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা যে অসাধারণ একটা অ্যাচিভমেন্ট করতে যাচ্ছি, সেটা এই রাস্তা দেখলে বোঝা যায়। রাস্তা ধার দিয়ে গণ্ডকী নদী বয়ে চলেছে। গণ্ডকী নদী আমরা আগেও বলেছি যে এই নদীটা হচ্ছে মুক্তিনাথের যাওয়ার পথে পড়ে, এবং এই নদী থেকেই এই জায়গাটা দেখছেন, এটা হাইওয়েটা থেকে ক্রস করে আমরা এই উঠে পড়লাম। এবারে কিছু রাস্তা খারাপ আছে, সব তো আর ভালো হয় না, তবে সমস্ত রাস্তা দেখছি আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ কাজ হচ্ছে। অর্থাৎ মানে এরপরে যারা আসবেন তারা তো এই যে গণ্ডকী নদী দেখতে পাচ্ছেন, এই গণ্ডকী নদীর কথা একটু বলে রাখি যে গণ্ডকী এখানে এর নাম হচ্ছে কালী গণ্ডকী এই কারণে বলা হচ্ছে যে কাকবেনি থেকে এখান থেকে কিছু 2-3টে নদী মিশেছে এবং সেখানে জলটা খুব কালো বলে এর নাম হচ্ছে কাকবেনি। তো কালী গণ্ডকী।
তো এই কালীগণ্ডকী নদীতেই কিন্তু একটা জিনিস পাওয়া যায়, সেটা বলা হয় শালিগ্রাম শিলা। এই শালিগ্রাম শিলা কিন্তু পৃথিবীর সব থেকে মানে যেটা রেয়ার জিনিস, সেই শালিগ্রাম শিলা কিন্তু এই গণ্ডকী নদী থেকেই পাওয়া যায়। গণ্ডকী নদীর উপর দিয়ে তো আমরা এই গণ্ডকী নদীর পাশ দিয়ে চলেছি। তো রাস্তায় নানা রকম দৃশ্য এবং রাস্তার কাজও হচ্ছে, সেই সবগুলো আমরা দেখতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই রাস্তা, আবার মাঝে মাঝে খুব ভালো সুন্দর রাস্তা। আর একটা জিনিস হচ্ছে যে চারদিকে খুব কাশফুল ফুটে আছে, মানে দেবীর আগমনীতে আমরা যেটা দেখতে পাই সেই কাশফুল কিন্তু এখানে মানে ন্যাচারালভাবেই তৈরি হয়েছে। এখানে চারিদিকটা দেখতে পাচ্ছেন পুরো কাশফুলের দুদিকে ভর্তি। এই রাস্তার দুধারে আমরা এই গণ্ডকী নদীর পাশ দিয়ে চলেছি মুক্তিনাথের পথে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে, অনেকে আবার বাইক নিয়েও এসছে, স্কুটি নিয়েও এসছে। একটা জিনিস দেখলাম যে নেপালে প্রচুর স্কুটি চলে। আমাদের এরকম ধারণা ছিল না যে স্কুটি নিয়ে লোকে মুক্তিনাথ চলে আসছে। তো যাই হোক, আমরা একটা জায়গায় এসে, এখানে হচ্ছে বেনি বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় এসে আমরা একটুখানি টি ব্রেকের জন্য দাঁড়ালাম। তো চারিদিকটায় পুরো পাহাড়ে ঘেরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছেন। আমরা এই গাড়িটা নিয়েছিলাম, এই গাড়িটা আমরা 11 দিনের জন্য ভাড়ায় নিয়েছিলাম। তো আমাদের একটু ইতিহাস বলে দিই। এই যে আমাদের ভদ্রবাবু, উনি গাড়ি থেকে নেমে আবার খুব সিনসিয়ার এবং সবসময় নিজের এটা মানে দায়িত্ব পালন করেন। নিজের কাজ ছেড়ে ঠিক একদম জায়গায় চলে আসেন, সিটে চলে আসেন। তো যেটা বলছিলাম যে এখানে গাড়ি এবং হোটেল এই প্যাকেজে আসাটাই বেটার। রাস্তাতে দেখতে পাচ্ছেন কী অবস্থা। কারণ হোটেল এই কারণে বলছি, কারণ হোটেল খুব কম হোটেল আছে, আর তার রুম পাওয়াটা একটু খুব চাপের ব্যাপার। সেই জন্য আমার মনে হয় যে যদি হোটেল এবং গাড়িটা বুক করে নেন তাহলে আপনাদের জার্নিটা অনেকটা স্মুথ হবে। আমি একটু বলে রাখি যে কিভাবে, যদি কেউ শুধু মুক্তিনাথ করেন তাহলে কিভাবে আসবেন। প্রথমে আপনি ট্রেনে আসুন বা ফ্লাইটে আসুন। যদি ট্রেনে আসেন তাহলে যাওয়ার পথে, আচ্ছা, আমি এখানে চলে এসেছি, পৌঁছে গেছি একটা ঝর্ণা, নামটা জানি না জায়গার, কিন্তু এরকম নাকি প্রচুর ঝর্ণা পড়বে রাস্তায়। দেখতেই পাচ্ছেন কত মানে বিশাল একটা ঝর্ণার সামনে এসে আমরা দাঁড়িয়েছি। এই ঝর্ণার সামনে আমাদের সবাই, যারা টিম মেম্বার সবাই একটু ফটো শুটিং হচ্ছে। তো মুক্তিনাথ যাওয়ার পথে আমরা যে প্রথম একটা বড় ঝর্ণা পেলাম, সেই ঝর্ণার সামনে দাঁড়িয়ে আমরা যে যার মতন ছবি তুলছি। আর এখানেই দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো, এইগুলো কিন্তু অনেকটা কালো টাইপের, অর্থাৎ বলা যেতে পারে শালিগ্রাম শিলা বা এই জাতীয় জিনিস এখান থেকেই উৎপন্ন হয়। এবং এই নদীতে যেটা বলছে, এই ঝর্ণাগুলো মিশেছে কালীগণ্ডকী। সেই কালীগণ্ডকী নদীতে প্রচুর পরিমাণে শালিগ্রাম শিলা পাওয়া যায়। কিন্তু একটা অসুবিধা হচ্ছে যে ওই নদীতে নামা যায় না। ওই নদীতে একমাত্র লোকাল যারা এই সময়, এখনও আবার ফোরকাস্টিং আছে, প্রচুর বর্ষার সম্ভাবনা আছে, তাই আমরা নদীতে নামিনি, কিন্তু নদীর বাইরেও আমরা অনেক দেখেছি। তো যাই হোক, আজকে আমরা মুক্তিনাথের পথে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।